তবে শুধুই কি সংসার? সংসারে মায়া তো সে কবেই ছেড়েছে। একটা মেয়ের সম্মান যে সবার উপরে। মনিরার কথা শুনেও আফরার তেমন ভাবাবেগ হয় না। সে আগে থেকেই প্রস্তুত ছিল। নিজ আসন থেকে উঠে বসে, মিহিরের গালে হাত রাখে আদুরে ভঙ্গিমায়, মুখে হাসি টেনে বলল, ম্যাম 3 দিন পর আবার আসবে, নো টেনশন বেবি। কথা বলা শেষ করেই আফরা ঘর থেকে বেরিয়ে আসে। আসার আগে মনিরার দিকে তাকিয়ে মুচকি হাসতেও ভুলে না। হাসিটাই কী ছিল মনিরা বুঝতে পারেনি, তবে তার মনে সকল দুশ্চিন্তাগুলো কেমন এক নিমেষেই চলে গেল। মনে হলো যা হবে ভালোই হবে, আর কোনো খারাপ হবে না। আপনার নিচে নামতেই আতিকুর আরাবকে দেখতে পায়। দুজন বসে খোশ গল্পে মজেছে। এই প্রথম হয়তো এমন দিন আফরা দেখল। বেশ অবাকও হয়েছে। আফরাকে নিচে নামতেই দেখেই আতিকুর হেসে উঠে দাঁড়ালো। সরাসরি বলল, আফরা তুমি তো একা থাকছো, কালকে আমাদের এখানে চলে এসো। তোমার মিহির দুজনেরই ভালো। আফরা মনিরার দিকে একবার তাকিয়ে বলল, আমি একা থাকতেই ভালোবাসি স্যার, ধন্যবাদ। আতিক বলল, আহা আফরা বুঝতে পারছো না, মিহিও তোমার সাথে থাকলে আনন্দ থাকে। তোমাকে আরও 5,000 টাকা বাড়িয়ে দেবো না হয়। আফরা বলল, আপনি মনে হয় আমার নাবোধক ইঙ্গিতটা বুঝেননি। পুলিশ অফিসারদের এমন বোকা মাথা নিয়ে থাকতে হয় না। অপমানটা আতিকুর বুঝতে পারে, তবে তার কেমন রাগ হয় না। মেয়েটার ঝাঁজ দেখেই তো তার শান্তি লাগে। মনে হয় অনেক দিন পর এমন মেয়ের দেখা পেল। নিজেকে চালাক প্রমাণ করতে বলল। আতিক বলল, আমার মাথায় কত কি আছে ভাবতেও পারবে না, খুঁজতেও যেও না, নিজেই ফেসে যাবে। আফরা বলল, ঘুষখোর পুলিশ অফিসার বলে কথা। এবার আতিকুর জ্বলে উঠল। অপমানে থমথমে হয়ে যায় তার মুখশ্রী। কথায় আছে না, করলে জাত যায় না, বললে জাত যায়। আতিকুরের হয়েছে তেমন অবস্থা। সে ঘুষ খেতে পারবে, তবে কেউ বলতে পারবে না। আর যে বলবে তার খবর আছে। দাঁতে দাঁত চেপে আতিকুর বলল, অতিরিক্ত কথা বলছো আফরা, তোমাকে এত সাহস কে দিল? হাসলো আফরা, তাচ্ছিল্যই বটে। হাসিটা দেখে আতিকুরের মনে হলো এই মেয়েটা তাকে ইচ্ছে করেই রাগাচ্ছে। কিছুক্ষণ তীক্ষ্ণ চোখে আফরাকে দেখে আতিকুর নিজেই হাসলো। মেয়েটার মাঝে রহস্য আছে, তাকে খুঁজে বের করতে হবে। তার আগে মেয়েটাকে একবার বাগে পেয়ে নিক। আর দাঁড়ালো না আফরা। মনিরার থেকে বিদায় নিয়ে বাইরের দিকে হাঁটা ধরল। এক পলক আরাপের বাম হাতের দিকে তাকিয়ে যেন চোখ জুড়ালো। কিছু বলার ইচ্ছে পোষণ হতেই বলল, দু ভাই সাবধানে থাকবেন, একজনে বাম হাত গেছে, আরেকজনের মাথাটাই যেন না যায়। এই কথা বলে এক মুহূর্ত আর না দাঁড়িয়ে বেরিয়ে যায় বিলাসবহুল বাড়ি থেকে। আফরা জানে এবার তাকে নিয়ে দু ভাইয়ের মধ্যে বিষাদ আলোচনা চলবে। আতিকুর রেগে হয়তো আজকেই কিছু ঘটানোর চেষ্টা করবে, নয়তো মনিরার জন্য তার বলা কথাগুলো কাল হবে। তবে সে তো চুপ করে থাকতে পারে না। যদি তার সাধ্য থাকতো জনসম্মুখে এই বাড়ির 4 পুরুষের বাইরে মুখোশটা টেনে খুলে গলায় ছুরি চালিয়ে দিত, ছটপট করতে করতে নির্জীব হয়ে যেত। সে চোখ মেলে দেখত, কি যে শান্তি পেত বলার অপেক্ষা রাখে না। আপন ভাবনায় ব্যস্ত আফরা হাঁটতে হাঁটতে কখন অর্ধেক রাস্তা পার করেই ফেলেছে টেরই পায়নি। হুট করে সামনে কারো বাইক থামতেই হুড়মুড় করে থেমে যায় আফরা। চোখ তুলে সামনে তাকাতেই মীরার হাসি তার চোখে মুখে পড়ে। তাকে ভয় পেতে দেখে মেয়েটা আনন্দ পেয়েছে। আফরা কিছু না বলে বাইকের পেছনে চড়ে বসলো। শব্দ করে কাঁধে হাত রাখতেই খেকে উঠল মীরা। হাতির বাচ্চা, তুই আদৌ মেয়ে তো? কি শক্ত! আফরা বলল, ভয় দেখানোর সময়ে মনে ছিল না? বাইক ছুটা, পেঁচাল না পেরে, মাথা কিন্তু এমনি গরম। মীরা বলল, আবার কি হলো? কে গরম সীসা ঢেলেছে মাথায়? আফরা বলল, ঘুষখোর চরিত্রহীন অফিসারের নজর পড়েছে। কয়েকদিনের মধ্যে কিছু তো ঘটবেই আতিকুর, ওর প্রাণটাই নিয়ে নেব দেখিস। মীরা অবাক হয়ে তাকিয়ে থাকে আফরার দিকে। কেমন যেন ধ্বংসের আঁচ পায়। কেঁপে ওঠে সে। আফরা টের পায় সেই কাঁপন। এতক্ষণে রাগ পালিয়ে গিয়ে আফরার মাঝে দুষ্টুমির ছোঁয়া দিয়ে যায়। হেসে ওঠে। মীরা আর কিছু না বলেই বাইক ছুটায়। মনের মধ্যে কিছু প্রশ্ন উকি মারছে, তবে আফরাকে বলা নিষেধ। এই মেয়েকে বলে লাভও নেই। বলার সময় বেশ বলে, তবে করতে গেলেই কেমন কাঁপাকাঁপি। যা করা তাকেই করতে হবে। সব হারিয়ে যখন নিঃস্ব, তখন এই মেয়েটা তাকে সঙ্গ দিয়েছিল, মনের মধ্যে বাঁচার আকুতি দিয়েছিল। তাকে বর্তমানে নিয়ে আসতে এক প্রকার যুদ্ধই করেছে। কি না করেছে আমার জন্য। অথচ আজ এই মেয়েটাকেই এই বিপদ থেকে উদ্ধার করতে হবে। আজ তো একটা বিহিত করিয়েই ছাড়বে। আতিকুর আরাব নামক চ্যাপ্টার একদম ক্লোজ করে দিবে তাদের জীবন থেকে। আফরা বলল, আদিলের অফিসের সামনে নামিয়ে দিবি? কতদিন দেখি না মনে হয়। হেসে উঠল মীরা একদম হাহা করে। বাইকের শব্দের সাথে হাসিটাও কেমন ঝংকার তুলল। আফরা কিছুক্ষণ হাসির শব্দটা শ্রবণ করে নিজেও হাসলো। এই হাসির অর্থ তার জানা। বাইকটা থেমে যেতেই নেমে পড়ল আফরা। যদিও মীরা চেয়েছিল আফরার সাথে যাবে, তবে আফরা কোনোভাবেই মীরাকে নিয়ে যাবে না। এক প্রকার রাগ করে মীরা চলে গেছে। বিকেলেই শুরু। আফরা ধীরে পা চালায়। এর আগে অফিস গ্রাউন্ডটা দেখা হয়নি। মাথা ঘুরিয়ে চারপাশ দেখে। সূর্যের তীক্ষ্ণতা তাকে কাবু করতে পারে না।
বৈশাখে শুধু, তবুও তাপে পোড়ায় না। গরমে এই সময় চোখ জুড়ানো সুন্দর কিছু দৃশ্য চোখে ভাসে, যদি দেখার মতো চোখ থাকে। গ্রীষ্মের ফুল বলতেই ঘিমচাপা, জারুল, কৃষ্ণচূড়া, জিনিয়া, গুলাজ আর নাগবল্লী। আপনার চোখ মেলে জারুল, জিনিয়া, নাগবল্লী ফুল দেখে। হুট করেই মনের সকল দুশ্চিন্তা ভুলে ছোটবেলায় ফিরে যায় আবরা। দৌড়ে এগিয়ে যায় সারিবদ্ধ ফুল গাছের দিকে। দেশি নয়, বিদেশি ফুলের জাত। আপরা চিনতে পারে না ফুলগুলো, তবে অদ্ভুত এক আকর্ষণ কাজ করে। হাত বাড়িয়ে তিনটে ফুল ছিঁড়ে সাথে সাথেই কানে গুঁজে নেয়। আপনার মতে মন যা বলে তাই শুনতে হয়। কে কি বলল, কে কি ভাবলো, সেসব দেখে কি হবে? নিজের মন শান্তি তো দুনিয়ার সব সুন্দর। পবিত্রতা ডুব ফুলের সাথে যেন আরেক ফুলের সন্ধি হয়ে যায়। নয়নতারা, পুর্তলিকা, রঙ্গন, রাধাচূড়া, আরও অনেক প্রজাতির বারোমাসিক ফুল চোখে পড়ে আপনার। হুট করে আপনার মনে হয়, যার অফিস এত সুন্দর ফুলের বিচরণ, সে কি তার নির্দয় হতে পারে? আবার ভাবে, সে তো রীতিমতো ফুলের সাথে সন্ধি করেও নিয়েছে, তাই বলে কি সে নির্দয় নয়? চোখ বুজে শ্বাস নেয় আপরা। বর্তমানে এসব সে ভাবতে চায় না। দম বন্ধকর পরিস্থিতিতে আর কত? ফুলের নান্দনিকতায় আবার চোখ জুড়ায় আপরা। সূর্যের তাপকে যেন কাবু করে দিল, সাথে এনে দিল প্রচণ্ড প্রশান্তি। আপরা আরও কিছুক্ষণ থেকে অফিসের ভেতর ঢুকে পড়ে। অপর থেকে রহস্যময়ী আরেকটা রূপ দেখে বাকরুদ্ধ আদিল। অনেকদিন পর বন্ধ রুমের জানালা খুলে সূর্যের তেজি রূপ দেখেছিল সে। আপনাকে গেটে দেখে অনিচ্ছা সত্ত্বেও তাকিয়েছিল। কোনো রকম ভালো লাগা, আকর্ষণ নয়, জাস্ট কৌতূহল। কৌতূহল ছাড়া কিছুই খুঁজে পাচ্ছে না সে। এই মেয়ে নিজেকে এমনভাবে প্রকাশ করছে যে কৌতূহল না চাইতেও এসে যায়। তবে আজ আবার এই মেয়ের আগমনের কারণ খুঁজে পেল না। ভয় ডর নেই না কি? নিজে আসনে বসে আগে থেকেই লক করা দরজাটা খুলে রাখলো। স্বাগতম জানালো যা। আজ কোনো রকম বাধার সম্মুখীন হতে হয়নি আপনার। সরাসরি আদিলের কেবিনের দিকে চলে এসেছে। না কেউ তাকে না করেছে, আর না কেউ কোনো রকম প্রশ্ন করেছে। কেবিনের দরজা আগে থেকেই খোলা দেখে আপরা আর নক করে না, বরং ঢুকেই দরজা বন্ধ করে দেয়। আপনার উপস্থিতি টের পেয়ে আদিল বিতৃষ্ণা কণ্ঠে বলল, ভদ্রতা আজও শেখেননি মিস আপরা? অনুমতি নিতে হয় জানেন নিশ্চয়ই। আপরা বলল, অভদ্রের কাছে এসে অভদ্রতা জাহির করা মানে উল্লুবনে মুক্ত ছড়ানো। কথাটা বলে আদিলের সামনে বরাবর চেয়ার টেনে বসে পড়ে আপরা। এমন উত্তরই হয়তো আদিল আশা করেছিল। তাই তো তার সম্মুখে হাসি দেখা যায়। তার কানে গুঁজা ফুলগুলো উপর হাত ছুঁয়ে আপরা আদিলকে উদ্দেশ্য করে আবার বলল, দেখুন তো আমাকে কেমন লাগছে। আদিল তাকালো না পর্যন্ত। আপরা কিছুক্ষণ উত্তরের অপেক্ষা করলো, তবে না পেয়ে তার মধ্যে কোনো রকম অপমান, ইতস্তত, অস্বস্তি বোধের দেখা মিলল না। বরং হাসি চওড়া করে আদিলের দিকে এগিয়ে যেতে যেতে বলল, আমি কিছু জিজ্ঞাসা করেছি মিস্টার আদিল? আদিল বলল, আমার আপনাকে দেখা ছাড়াও আরও অনেক কাজ পড়ে আছে, সো প্লিজ। আপরা বলল, এই মুহূর্তে আরও কোনো কাজ নেই, আমাকে দেখুন। এবার আদিল তাকালো। এই মেয়ে নাছোড়বান্দা। এক পলক তাকিয়ে নজর ঘুরিয়ে বলল, ফুলটা সুন্দর, আপনি না। আফরা বলল, ফুলটা সুন্দর কারণ যে যার শরীরে স্থান পেয়েছে সে সুন্দর। বলে না, ফুল হাতে না গাছে শোভা পায়। আমার মতে কি জানেন, ফুল গাছের পর নারীর খোপায় শোভা পায়। তা দেখে যদি পুরুষ মুগ্ধ হয়, প্রশংসা করে, পবিত্র ফুলটাও তখন নারীর সৌন্দর্যটাকে বহুগুণ বাড়িয়ে দেয়। কথাটা বলে আফরা মুচকি হাসে। আদিল অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে মেয়েটির দিকে। আজ এমন শান্ত কেন? কি সুন্দর কথা বলছে। চোখ ঘুরায় আদিল। প্রসঙ্গ টেনে বলে ওঠে, বিনা অনুমতিতে ফুল ছিঁড়ে কানে তো গুঁজলেন, তবে ফুলের নাম কি জানেন? আফরা বলল, আমার কাছে নাম নয়, সৌন্দর্যটাই বড় হয়েছে। এই যেমন ধরেন, আপনার তো অনেক নাম ডাক, আগে তো আসেনি। যখনই আপনার অ্যাটিটিউড আমার মনে ধরেছে, তখনই তো ঘায়েল হলাম। আদিল বলল, আপনার মনে হচ্ছে না আপনি রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা বকাটেদের থেকে প্লে গার্ড মেয়েরা যেমন পাল্টা ফ্ল্যাট করে, তার থেকে লেম ফ্ল্যাট করেছেন? আফরা বলল, বাংলাদেশে আর কিছু আছে নাকি? আছে, বাঙালিদের এই একরুখা আবেগ ঠিকই আছে। মেয়েদের ভালো ছেলে রেখে বকাটে সিগারেটখোর দেখেই পছন্দ হয়। ছ্যাঁকা খেয়ে দোষ দেয় পুরুষ জাতির। আবার পুরুষ মানুষের পছন্দ হয় প্লে গার্ড টাইপ মেয়েদের। একদম জান প্রাণ লাগিয়ে ভালোবাসে তারা। ছ্যাঁকা খেয়ে গাঞ্জাখোর হয়ে দোষ দেয় পুরো মেয়ে জাতির। অথচ আনাচে কানাচে এমন অনেক ছেলে মেয়ে আছে যারা সত্যিকারের ভালোবাসার জন্য ছটফট করে। আদিল হাসলো। মেয়েটা আজ প্ল্যান করে এসেছে, তাকে পটাতে চাইছে। তবে মেয়েটা হয়তো বুঝতে পারছে না, তার এসব কথায় কোনো প্রাণ খুঁজে পাচ্ছে না সে। আপনার আবার বলল, এই যে আমি সত্যিকারের ভালোবাসার কথা জানান দিচ্ছি, আপনার পছন্দ হচ্ছে না। আদিল প্রসঙ্গ পাল্টানোর চেষ্টা করে। নাছোড়বান্দা আফরা যেন আজ পণ করে এসেছে। এমতো অবস্থায় আদিল কিছুটা চেঁচিয়েই বলে ওঠে, আপনি বেশি কথা বলছেন, এবার আসতে পারেন।
আফরা বলল, আমার এখন যেতে ইচ্ছে করছে না। যাই হোক, বলুন তো এটা কি ফুল? আফরা চাইছে সন্ধ্যা পর্যন্ত আদিলের সাথে থাকা, এমনি এমনি তো আসেনি। বিশদ এক উদ্দেশ্য নিয়েই ঢুকেছে অফিসে। অপরদিকে আদিল ঘড়ি দেখছে বারবার। মেয়েটার উদ্দেশ্য না জানা পর্যন্ত সে কিছুই করতে পারবে না। জানাটা জরুরি, তাই আফরার সাথে তাল মিলিয়ে বলল, যুক্তরাষ্ট্র ও জাপানে এই ফুল লিথিয়ান থাস নামে পরিচিত। সৌরভহীন হলেও সৌন্দর্যের দিক থেকে এটি কোনো অংশেই গোলাপের চেয়ে কম নয়। ফুলের সৌরভে পোকামাকড় সহ রোগ জীবাণু বিস্তারের ঝুঁকি থাকে। এমনকি ফুলদানিতে ফুলের স্থায়িত্ব কতদিন সেটিও পুষ্প প্রেমিকদের কাছে জরুরি। এক্ষেত্রে এই ফুলের স্থায়িত্ব অন্যান্য ফুলের থেকে দীর্ঘ। এই ফুলের বীজ তৈরি করা প্রায় অসম্ভব। তবে লিথিয়ান থাস ফুল চাষের সীমাবদ্ধতা অতিক্রম করেছে বাংলাদেশ। একেবারে দেশি আবহাওয়া, দীর্ঘ শ্রম ব্যয়ে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে পরিমিত আলো, তাপ ও পানি সরবরাহ করে সম্প্রতি সম্ভব হয়েছে লিথিয়ান থাস ফুলের চাষ। বাংলাদেশে এই ফুলটাকে গোলাপ ফুলের উন্নত জাত হিসেবেই পরিচিত ঘটেছে। রবীন্দ্রনাথের রক্তকরবী নাটকের নায়িকা নন্দিনী নামে নামকরণ করা নান্দনিক ফুলটি এখন আপনার কানে শোভা পাচ্ছে। মিস আফরা ইবনাথ, আশা করছি সব তথ্য আপনার জানা হয়েছে। আর কোনো প্রশ্ন আশা করছি না। খানিক মুহূর্ত আফরা আদিলের দিকে তাকিয়ে কানে গোজা ফুলটা হাতে তুলে নেয়। শান্ত দৃষ্টি পেলে একটা একটা করে পাপড়িগুলো ছিঁড়ে ফেলে। চোখে যেন অসম্ভব রাগ প্রকাশ পায়। আদিল ভ্রু কুঁচকে আফরার কাণ্ড দেখে। প্রিয় ফুলটাকে এমন দুমড়ে মুচড়ে যেতে দেখেও খারাপ লাগে না, বরং আরেকটা কৌতূহল তাকে ঘিরে ধরে। মেয়েটাকির গোলাপ পছন্দ না? এর মধ্যেই গম্ভীর কণ্ঠে আফরা বলে উঠল, আই হেট দিস ফ্লাওয়ার। আদিল বলল, বাট আই লাভ দিস ফ্লাওয়ার মিস আফরা। আপনার সাহস কী করে হলো আমার সামনে বসে আমার বাগানে আমার পছন্দের ফুল ছিঁড়ে ফেলার? রাগ নিভে যায় আফরার। এই যে সামনের মানুষটা হাইপার হচ্ছে, তার শান্তি লাগছে, আনন্দ লাগছে। আফরা বলল, আপনার কষ্ট হচ্ছে মিস্টার আদিল, তবে আমার কেন শান্তি লাগছে? আচ্ছা, আমার একটা নাম দিন তো, আমার পছন্দের ফুলের নাম। আদিলের দৃষ্টি শান্ত। সে কখন হাইপার হলো, তার কখন কষ্ট হয় সে তো টের পায় না। আফরাকে ভুল প্রমাণ করতে বলে ওঠে, কষ্ট? আদিল মাহমুদের সাথে এটি যায়? আদিল মাহমুদ নামটাতেই ভয়, কষ্ট, ভয় পেয়ে পালিয়ে যায়। আফরা বলল, সাদা প্যাকেটের রহস্য কি মিস্টার আদিল মাহমুদ? কোথায় সেই ভাবাবেশ মুখশ্রী? আদিলের চোখে মুখে ভয় দেখতে পাচ্ছে আফরা। উঠে দাঁড়ায় সে। তার সময় হয়ে এসেছে। হাসতে হাসতে বেরিয়ে যায় কেবিন থেকে। আদিল থম মেরেই বসে রয়। মেয়েটাকে সুযোগ দিয়ে সে কি নিজের বিপদ নিজেই ডেকে আনছে? উদ্দেশ্য জেনে কি হবে? মানুষটাই যদি না থাকে, তাহলে তার উদ্দেশ্য কি করে আদিল মাহমুদের জীবন পরিবর্তন ঘটাবে? শব্দ করে হাসতে থাকে আদিল। এই হাসির কারণ কারো নিঃশ্বাস, কারো ছটপটানি, কারো রক্ত চোখ জুড়ানোর মতো মুহূর্ত। রাত 10টার মতো বাজে। বেশ রাত। বাড়ি ফেরেনি আফরা। সেই কখন থেকে বাইরে দৃষ্টি ফেলে দরজায় বসে আছে মীরা। ফোনটাও তুলছে না। দুশ্চিন্তার প্রকৃতির জোরানো হাওয়াতেও ঘামছে সে। এরকম রাত আফরা কোনোদিনই করেনি। দুশ্চিন্তা হওয়ারই কথা। আদিল মাহমুদ আবার কিছু করেননি তো? মীরা দরজায় তালা দিয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়ল আবার। উদ্দেশ্য নাদিয়ার কাছে যাওয়া। মেয়েটাই তাকে সাহায্য করতে পারবে। প্রকৃতির উত্তাল হাওয়ার বাইক চালাতে হিমশিম খেতে হয় মীরাকে। তবে সে থেমে থাকে না, বরং সর্বোচ্চ স্পিডে আহমেদ বাড়ির সামনে দাঁড়ায়। বাড়িটা দেখেই তার চোখ জ্বলে ওঠে। আগুনের ফুলকিগুলো যেন চোখের মণিতেই নেচে ওঠে। খুব তাড়াতাড়ি স্বাভাবিক করে নেয় নিজেকে। চেয়ারে বসে থাকা দারোয়ান তাকে দেখেই দাঁড়িয়ে গেছে। এদিকে এসে কিছু জিজ্ঞাসা করার আগেই মীরা বলল, দারোয়ান আর কিছু বলে না, ভিতরে চলে যায়। মীরা বাইরে দাঁড়িয়ে আফরার ফোনে ফোন লাগায়। ফোন দিতে থাকে। রিং বেজে কেটে যায়। কেউ ওঠায় না। মদ খেয়ে উল্লাস করেছিল নাদিয়া। এই সময়টাই সে নিজের মতো একা কাটায়। দরজায় টোকা পড়ায় চরম বিরক্ত হয় সে। বিশ্রী ভাষায় দুটো গালিও দেয়। দরজার ওপাশে দাঁড়ানো কাজের মেয়েটা গালিও শুনে দরজা ধাক্কাতে থাকে। এ আর নতুন কি? এ বাড়িতে যবে থেকে কাজ করছে প্রতিদিন তাকে এমন গালিগালাজ শুনতে হয়। প্রথম কয়েকদিন কষ্ট হতো, কাঁদতো, তবে এখন আর ইমোশনাল কাজ করে না। পেট চালাতে পারছে, এটাই অনেক। দরজা খুলছে না বলে এবার মেয়েটা চেঁচিয়েই বলল, আপা, নিচে একজন মেয়ে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে, আপনাকে খুঁজছে, শুনছেন? দরজা খুলে যায়। নাদিয়া কাজের মেয়েটাকে কিছু না বলেই পা চালিয়ে নিচে চলে যায়। তার মন বলছে আফরা ও মীরার মধ্যে কেউ এসেছে। আর সে যা আশঙ্কা করছে তা নয় তো। কেমন যেন কেঁপে ওঠে নাদিয়া। এমন হলে ধ্বংস বুঝি কেউ আটকাতে পারবে না। গেট পেরিয়ে যেতেই মীরাকে অস্থির চিত্তে পায়চারি করতে দেখে যা বোঝার বুঝে যায় নাদিয়া। চেঁচিয়ে বলে ওঠে, বাইক চালাও মীরা, ফাস্ট।
মীরা আর কথা বাড়ায় না, বাইক স্টার্ট দিতেই উঠে বসে নাদিয়া। চোখের পলকেই যেন বাইক হাওয়া হয়ে যায়। দারোয়ান কিছুক্ষণ রাস্তার দিকে তাকিয়ে থাকে। হুট করে কি যেন মনে হতেই পকেট থেকে বাটন ফোনটা বের করে কিছু একটা লিখে সেন্ড করে পাঠিয়ে দেয়। তার কাজ আপাতত এটাই। বাইক থামে আদিলের অফিসে। চারপাশ অন্ধকার, কেমন একটা ভুতুড়ে পরিবেশ। অবাক করার ব্যাপার হলেও অফিসে কোনো গার্ড নেই। গেট পাসওয়ার্ড ছাড়া খুলবেও না, মানে আদিল অফিসেই নেই। নাদিয়া হিসাব কষে, ভাইকে ফোন দেয়, তবে তাকে নিরাশ করে অপর পাশে মেয়েটি কণ্ঠ ভেসে আসে, বন্ধ। চিন্তায় চুল খামচে ধরে সে। মীরা উন্মাদের মতো বলে ওঠে, আমাকে যেতে হবে নাদিয়া, তুমি বাড়ি চলে যাও, পেছনে এসো না। বলেই বাইক ছুটায়। রাগে চিৎকার করে ওঠে নাদিয়া, এত রাতে মেয়েটা তাকে একা রেখে গেল কিভাবে? এর শোধ পরে তুলবে, আগে আপনাকে খুঁজে বের করতে হবে। সে চাইছে না খেলাটা মাঝপথে থেমে যাক। এত এত খেলোয়াড়দের হুটহাট আত্মচিৎকার দেখতে মজাই লাগে। অনেকদিন পর আবার সেই নম্বরে ফোন দেয় নাদিয়া। ফোন রিসিভ হবে জেনেও ধৈর্য রাখতে পারে না, চেঁচিয়ে ওঠে সে।